এই লাইভ নাকি আজকে হিডেন আজকে লাইভে আছে লাইভ টাইপ করে একটু পোলাপানকে যদি আনতে পারি আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে স্বাগত আজকের আলোচনায় আজকে ভাইবা নিয়ে আলোচনা হবে ভাইবা বিসিএস ভাইবা তো একটু অনুরোধ করব আপনারা যারা জয়েন করছেন প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার দিবেন যত বেশি সংখ্যক শিক্ষার্থী দেখবে তত বেশি ইন্সপায়ার্ড হব সে কারণেই আর কি একটু শেয়ার দেওয়ার অনুরোধ রইল আমিও একটু শেয়ার দিয়ে নেই আমার পেজে বিসিএস ভাইবা লাইভ না ওকে ঠিক আছে তো সবাইকে আরো একবার স্বাগত আমরা ভাইবার প্রিপারেশন নিয়ে আজকে কথা বলবো যারা এবার ৪৭তম ভাইবা দিবেন তাদের জন্য যেমন আলোচনাটি হেল্পফুল হবে তেমনি ভবিষ্যতে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য এই আলোচনাটি হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি তো একটু দ্রুত শেয়ার দিয়ে ফেলেন সবাই শেয়ার দেন আচ্ছা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টার আমি নাম দিয়েছি দ্য বিসিএস ভাইবা ব্লুপ্রিন্ট হাউ টু এক্সেল দ্য বিসিএস ভাইবা ব্লুপ্রিন্ট হাউ টু এক্সেল এই বিষয় নিয়ে আলোচনা করব মূলত ভাইবা প্রার্থীদেরকে কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাথে কনফিডেন্সের যে ভাইবা ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিতে কনফিডেন্সের সিনিয়র টিচার যারা রয়েছেন সেই টিচারদের পাশাপাশি যেমন আমি আজকে ক্লাস নেব তারপর রিসেন্ট উপর একটা ক্লাস নেব আমাদের অরিন স্যার বাংলাদেশ বিষয়াবলী রিসেন্টের উপর ক্লাস নেবেন ঠিক আছে পাশাপাশি আপনারা জানেন যে আমরা সচিব পদমর্যাদার কর্মকর্তাদেরকেও এই ভাইবা ফ্যাকাল্টিতে যুক্ত করেছি এবং তারাও নিয়মিত ক্লাস নিচ্ছেন আমাদের ফরাদ স্যার ক্লাস নিচ্ছেন এবং আগামীকালকেও একজন সিনিয়র ক্যাডার অফিসার আপনাদের ক্লাস নেবেন তো এই সিনিয়র অফিসার যারা ক্যাডার অফিসার আছেন তাদের পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে আমাদের শিক্ষার্থীদের যতখানি পারা যায় ইনপুট দিতে সময় খুব বেশি নেই ফলে এই স্বল্প সময়ে প্রিপারেশনটা কিভাবে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আচ্ছা এইটা একটু প্রথমে দেখাই সাইলেন্স ইজ এ বেস্ট আনসার টু অল কোশ্চেন্স ব্যক্তি জীবনে খুব এইটা গুরুত্বপূর্ণ আপনি পারিবারিক জীবনে যত কম কথা বলবেন চুপ থাকবেন সেটাই ভালো কারণ যত বেশি বলবেন তত ভুল হওয়ার আশঙ্কা থাকে আবার স্মাইল ইজ দ্য বেস্ট রিয়াকশন ইন অল সিচুয়েশন যে কোনো অবস্থায় শুধু হাসি দিয়েও অনেক কিছু জয় করা যায় আনফরচুনেটলি বোথ নেভার হেল্প ইন ভাইবা কেবল ওই চুপচাপ থেকে আর হাসি দিয়ে কিন্তু ভাইবা পার হওয়া যাবে না ভাই আপনাকে বলতে হবে কথা বলতে হবে ঠিক আছে ভাই আপনাকে কথা বলতে হবে কথা যেহেতু বলতে হবে সেহেতু দুটো জিনিস লাগবে একটা হচ্ছে যে ইনফরমেশন আর যেহেতু আপনি কথা বলবেন ফলে আপনার প্রেজেন্টেশন দরকার দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্টেশন যেহেতু আপনাকে সেখানে কথা বলতে হবে ঠিক আছে তো আমি প্রথমে আপনাদেরকে কিছু ভাইবা দেখাই রিয়েল ভাইবা যেমন
এখানে একটা ভাইবা আছে, নাজমুল আমিন মজুমদার স্যারের বোর্ডের ভাইবা, এবং এইখানে যে শিক্ষার্থী এই ভাইবা এক্সপিরিয়েন্স লিখেছেন, তিনি যখন গিয়েছেন তখন তাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। শিক্ষার্থী তার মতো করে আনসার দিয়েছেন। এরপরে আহ, একটা একটা ঘটনা একটু বড় করে প্রশ্ন করা হচ্ছে। স্যার বলছেন এভাবে, আচ্ছা এটা একজন শিক্ষার্থী বের হয়ে ফেসবুকে যে পোস্ট দিয়েছেন ভাইবা দিয়ে এবং তিনি ক্যাডার হয়েছেন, তার ওই পোস্ট থেকে আমি বলছি। তিনি বলছেন যে স্যার তাকে জিজ্ঞেস করেছে, দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া টেল মি হিজ নেম। আচ্ছা, যে কথাগুলো আমি বলছি এটা কিন্তু সে শিক্ষার্থীর কথা, এখানে কিছু গ্রামাটিক্যাল ইরর আছে, বাট সেগুলো আমরা ওভারলুক করব। And he came to Bangladesh in January this year and met his counterpart, Foreign Secretary of Bangladesh, Jasimuddin. Do you know what they discussed? এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন, আপনি কি বলবেন যে কি বিষয়ে তাদের আলোচনা হয়েছে? এইটা ছিল প্রশ্ন। ওকে, তার মানে খুবই রিসেন্ট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেছে। আমি আরেকজন শিক্ষার্থীর অভিজ্ঞতা যদি দেখাই, মনির স্যারের বোর্ডে অভিজ্ঞতা। মনির স্যারের বোর্ডে এই শিক্ষার্থীকে অনেক প্রশ্নই করা হয়েছে। আগের যে শিক্ষার্থী ছিল তাকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। আমি সবগুলো প্রশ্ন আসলে দেখাচ্ছি না, কিছু প্রশ্ন কমন সবাইকে করা হয়েছে, এরকম প্রশ্ন আছে। তো মনির স্যারের বোর্ডে এই শিক্ষার্থীকে প্রশ্ন করা হয়েছে যে পূর্বে কি কি জব করেছেন, আগে যে বিসিএস গুলো দিয়েছে সেগুলোর খবর কি, চয়েস গুলো বলুন, পররাষ্ট্র কেন প্রথমে দিয়েছেন, হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে পররাষ্ট্র দিতে বিগত 1 বছরে কি কি পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আমরা সেভেন সিস্টার্স এর অভিভাবক টাইপের এই উক্তি কোটেশন করে বলেন যে এটা কে বলেছেন, হেজিমনি কি। ওকে, এই টাইপের প্রশ্ন করা হয়েছে। এছাড়া এক্সটার্নাল প্রশ্ন করেছে যে পণ্য সেবা একই সাথে প্রদান করা হয় কেন, এরকম প্রশ্ন। মোফা ফরেন অ্যাফেয়ার, ওই ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর কাজ কি, রুলস অফ বিজনেস কি, ইজ অফ ডুইং বিজনেস কি, এরকম অনেকগুলো প্রশ্ন করেছে। তারপরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ গুলো কি, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সন্ধিক্ষণে আছে এটা বলতে আপনি কি বোঝেন, এলডিসির ভালো মন্দ দিক, এলডিসি গ্রাজুয়েশন হওয়ার, এই প্রশ্নগুলো করেছেন। শরীফ হোসেন স্যারের একটা বোর্ড যদি আমি বলি, শরীফ হোসেন স্যারের বোর্ডে প্রশ্ন করেছে যে তোমার প্রথম চয়েস কি। তারপরে প্রশ্ন, এই ক্যান্ডিডেট একজন ইঞ্জিনিয়ার, তাকে প্রশ্ন করেছে যে তুমি পিডিবি বা পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এগুলোতে তুমি না গিয়ে কেন অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চাচ্ছ, মানে ইঞ্জিনিয়ার তার ফার্স্ট চয়েস অ্যাডমিনিস্ট্রেশন, তাকে এই প্রশ্নটা করেছে। তারপরে তাকে একটা সিচুয়েশন বলেছে যে তোমাকে ডিসি করে রংপুরে পাঠানো হলে সেখানকার মঙ্গা দূরকরণে তুমি কি করবে, এরকম প্রশ্ন করেছে। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্টিং রিলেটেড অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করেছে। হোয়াট ইজ সিন্ডিকেট, এক্সপ্লেন ইউর সিন্ডিকেট, এক্সপ্লেন ওয়ান সিন্ডিকেট অফ ইউর এরিয়া, এই টাইপের প্রশ্ন করেছে। তারপরে নিজ এলাকার দুটো চ্যালেঞ্জ আলোচনা করতে বলেছে। এক্সটার্নাল জিজ্ঞেস করেছে যে তোমার এলাকার দুটো চ্যালেঞ্জ তুমি বলো, একটা মানব সৃষ্ট বলো, একটা প্রাকৃতিক চ্যালেঞ্জ বলো। এবং এই শিক্ষার্থী তার অভিজ্ঞতা লিখছে যে আমার আগের প্রায় সবাইকে শরীফ স্যার বেশ কিছু সময় নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে নাস্তানবুদ করেছে, তাই আমি ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমার জেলা আর এরিয়া নিয়ে ফোকাস করেছি, আর বোর্ডও আমাকে সেই বিষয়ে প্রশ্ন করেছে। তার মানে বুঝছেন তো যে এই শিক্ষার্থী চালাক, তিনি চেয়েছেন যে তার এলাকা নিয়ে যেন তাকে প্রশ্ন করা হয় বেশি বেশি করে, এবং তিনি ঠিক ওইভাবে তার উত্তরগুলো সাজিয়েছেন যাতে করে প্রশ্নকর্তারা তার এলাকা নিয়ে তাকে অনেকগুলো প্রশ্ন করে। ওকে, আমরা যদি আরেকটা বোর্ড দেখি, সুজায়েদ উল্লাহ স্যারের বোর্ড। এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ভাই গেছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের শোনার সঙ্গে সঙ্গে তাকে যেটা বলেছে সেটি হচ্ছে যে ওইখানে আরেকজন ছিল এক্সটার্নাল, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের, তখন তাকে বলেছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের আপনি প্রশ্ন করেন। এবার তখন তাকে ব্রয়লারের ভ্যাকসিনেশন শিডিউল, হ্যাঁ, জেনেটিক ডিজিজ, তারপরে কি কি ব্লাড টেস্ট করা হয়, অর্থাৎ এই শিক্ষার্থী যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ভাইবা বোর্ডে এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন, তাকেই বলা হয়েছে যে আপনি সব প্রশ্ন করেন। এবং এই শিক্ষার্থীর যে পড়াশোনা, তার যে ব্যাকগ্রাউন্ড, তিনি নিশ্চয়ই অ্যানিমাল হাজবেন্ডারি বা ওই যে ডিভিএম যেটাকে বলে আর কি,
ভেটেরিনারি সায়েন্স সেই বিষয়ে পড়াশোনা করেছেন, তাকে ওই টাইপের প্রশ্নগুলো করা হয়েছে। হ্যাঁ, আর সাথে কিছু প্রশ্ন তাকে এক্সটার্নাল 2 করেছে। প্রত্যন্ত এলাকায় পোস্টিং হলে আপনি কি করবেন? ফিল্ডে লাইভ স্টক ফার্মিং এর জন্য চ্যালেঞ্জ গুলো কি কি? এই টাইপের প্রশ্ন কিছু। অর্থাৎ মোটামুটি তাকে প্রশ্নগুলো কিন্তু ছিল হচ্ছে তার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন তাকে বেশি করা হয়েছে। সুজাতুল্লাহ স্যারের আরেক দিনের আলোচনা, আরেকটা বোর্ড, আরেকজন শিক্ষার্থীর মানে অভিজ্ঞতা যদি আমরা দেখি, তাকে এসডিজি এমডিজি নিয়ে প্রশ্ন করেছে, বাংলাদেশের শিক্ষায় বরাদ্দ কেমন হওয়া উচিত প্রশ্ন করেছে। তারপরে এই যে ভাইবা যিনি দিয়েছেন তিনি একজন টিচার, প্রাইমারি টিচার, তাকে প্রশ্ন করেছেন যে আপনার স্কুলে কতজন শিক্ষার্থী, কতজন নিয়মিত, কতজন অনিয়মিত, সর্বজনীন শিক্ষা কি, শিক্ষার উদ্দেশ্য কি, এই টাইপের প্রশ্ন তাকে বেশি করা হয়েছে। এবং নারী যেহেতু এই ক্যান্ডিডেট একজন নারী, এটা যারা নারীরা শুনছেন তারা এটা একটু গুরুত্ব দেন। নারী যেহেতু তিনি তাকে প্রশ্ন করেছেন যে কর্মক্ষেত্র পরিবার কিভাবে সামলাবেন, দূরে পোস্টিং হলে কিভাবে কাজ করবেন, কর্মক্ষেত্রে আপনার উইক এবং স্ট্রং দিকটা কি, তার হাজবেন্ড আছে, হাজবেন্ডের পোস্টিং কোথায়, এই টাইপের প্রশ্ন তাকে কিন্তু করেছে। বেগম রোকেয়া নিয়ে প্রশ্ন তাকে করেছে। তার মানে নারীদের বিসিএস প্রিপারেশনটা, নারীদের যে চ্যালেঞ্জ সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনার প্রস্তুতি থাকতে হবে এবং নারী জাগরণের অগ্রদূত যারা তাদের সম্পর্কে আপনার জানাশোনা থাকতে হবে। চৌধুরী সাইমা ফেরদৌস ম্যাম যে বিষয়টা হয় সেটি হলো যে তিনি ইংরেজিতে প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করেছেন টেল অ্যাবাউট ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হোয়াটস দ্য টপিকস ইউ লার্ন ফ্রম ইউর সাবজেক্ট। আপনি আপনার বিশ্ববিদ্যালয় থেকে যে পড়াশোনা করলেন 4-5 বছর, কি শিখলেন ম্যাম জিজ্ঞেস করছে। হোয়াই ইউ চুজ ভেটেরিনারি সায়েন্স অর হোয়াট ইজ দ্য স্পেশাল রিজন দ্যাটস ইনফ্লুয়েন্সড ইউ। ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করছে সেই ব্যাপারে প্রশ্ন করেছে। তারা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রশ্ন করেছে, আপনার একাডেমিক নলেজ পড়াশোনা কিভাবে অবদান রাখবে, এই যে প্রশ্নটা করেছে, এগুলো কমন জিনিস কিন্তু। হ্যাঁ, আপনার একাডেমিক পড়াশোনা কিভাবে এই ক্যারিয়ারে লাগবে, এই টাইপের প্রশ্ন কিন্তু করা হয়। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে বলুন, এই প্রশ্নগুলো করা হয়েছে। আমরা যে কটা রিয়াল ভাইবা অ্যানালাইসিস করলাম, সেই রিয়াল ভাইবা অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারলাম যে কিছু বিষয় আমাদের মাস্ট পড়ে যেতে হবে। আমি জানি যে আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমরা অনেক বেশি পড়াশোনা করতে পারবো না। তাছাড়া আমরা যেহেতু প্রিলি পরীক্ষায় পাশ করেছি, মানে যারা ভাইবা দিব আর কি 47-এ, তাদের কথা বলছি, রিটেন পরীক্ষায় যারা আমরা পাশ করেছি তারা তো অনেক পড়াশোনা করেছি। ফলে আবার নতুন করে আমাদের কিছু জিনিস একটু দেখে যেতেই হবে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে যে আস্কিং ফর সেলফ ইন্ট্রোডাকশন, এই প্রশ্নটা করা হচ্ছে, ফলে আপনার এই প্রিপারেশনে থাকতে হবে। কোশ্চেন অ্যাবাউট হবিজ, আপনার শখ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অবসর টাইমে আপনি কি করেন, এই প্রশ্নগুলো করা হয় জাস্ট আপনার কমিউনিকেশন স্কিল, আপনার আইকিউ এসব টেস্ট করার জন্য, যে আপনি কিভাবে উত্তরগুলো দিচ্ছেন এগুলো দেখা হয় এই প্রশ্নের মধ্য দিয়ে। একাডেমিক নলেজ, আপনার ডিপার্টমেন্টাল নলেজ কেমন সেটা টেস্ট করা হচ্ছে। নলেজ অ্যাবাউট ওয়ান্স অন লোকালিটি, একজন শিক্ষার্থীর নিজের যে এলাকা ওই সম্পর্কে তার কেমন ধারণা আছে সেগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে। লজিক্যাল রিজনিং, আর্গুমেন্টেশন নিয়ে প্রশ্ন করা হচ্ছে, একটা ঘটনা দিয়ে বলা হচ্ছে যে এটা আপনি কিভাবে সলভ করতেন, এই টাইপের বিষয়গুলো। ওকে, তারপরে আস্কিং এ প্রফেশনাল অ্যাবাউট দেয়ার জব, যারা চাকরি করছেন ভাই গেছেন, আপনাকে আপনার চাকরি সম্পর্কে নানান প্রশ্ন করবে। চ্যালেঞ্জেস ফেসড বাই ফিমেল ক্যান্ডিডেটস, যারা নারী প্রার্থী আমার আলোচনা শুনছেন, অবশ্যই নারী হিসেবে আপনার চ্যালেঞ্জগুলো কি, আপনার ছোটবেলা থেকে বের হওয়া এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছেন, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে হচ্ছে যে ক্যাডার স্পেসিফিক নলেজ, বিশেষ করে প্রথম 3টা ক্যাডার যে রেখেছেন আপনার চয়েস লিস্টে, তাদের সেই ক্যাডারগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। কোশ্চেনস অন রিসেন্ট টপিকস, খুবই ইম্পর্টেন্ট, রিসেন্ট টপিক নিয়ে প্রশ্ন করছে। আর কোশ্চেনস অন মাস্টার টপিকস মানে বর্তমান সময়ে আলোচিত কিছু টপিক আছে, যে টপিকগুলো নিয়ে নিয়মিত প্রশ্ন করা হচ্ছে, ফলে সেই মাস্টার টপিকগুলো আপনাকে পড়ে যেতে হবে। আর আপনি যদি বিসিএস প্রার্থী হয়ে থাকেন, আপনার তো একসঙ্গে 2-3টা বিসিএস এখন চলমান থাকে, ফলে কিছু মাস্টার টপিক আপনাকে সবসময় পড়ে রাখতে হবে। এটা আপনার এই ভাইবার জন্য, পরবর্তী রিটেন পরীক্ষার জন্য, প্রিলি পরীক্ষার জন্য, সব পরীক্ষার জন্য। তো আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে বর্তমান সময়ে মাস্টার টপিকগুলো কোনগুলো, যে টপিকগুলো আপনাকে জানতেই হবে, যে টপিকগুলো না জেনে আপনি না যেতে পারবেন প্রিলি পরীক্ষায়,
না যেতে পারবেন রিটেন পরীক্ষায়, না যেতে পারবেন আপনি ভাইভা পরীক্ষায়। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোনো না কোনো আঙ্গিকে এখান থেকে প্রশ্ন করছেই। সেটা প্রিলি পরীক্ষায় যেমন করছে, সেটা যেমন রিটেন পরীক্ষাতেও করছে। ওকে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন করা হচ্ছে। মানে টেকসই উন্নয়নের যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আছে, এইসব বিষয়গুলো আপনাকে জানতে হবে। এমডিজিজ এন্ড এসডিজিজ। এমডিজি 8টা গোল আমাদের আর পড়তে হবে না, বাট একটা মিনিমাম ধারণা থাকা যে এটা কবে থেকে কবে পর্যন্ত ছিল। আর এসডিজিজ যে গোলগুলো, সেই গোলগুলো আমরা জানবো সবগুলো গোল। এই গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে বাংলাদেশের এখন অবস্থা, আমরা তো 2026 সালে আছি, তাই না? 30 সাল আর খুব বেশি কিন্তু দূরে নয়। আমরা এই 17টার মধ্যে কয়টা গোল অ্যাচিভ করতে পারবো, কয়টা পারবো না, কোনগুলোতে পিছিয়ে আছি, সেগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে আপনার কাছে পরামর্শ চাইতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে পড়াশোনা করতে হবে। ব্লু ইকোনমি, ব্লু ইকোনমিটা আমাদের পড়তে হবে। ব্লু ইকোনমির পাশাপাশি নতুন যে ইকোনমিক টার্মগুলো আছে না, গিগ ইকোনমি, এই সেই, এগুলোও জানতে হবে। ক্লাইমেট চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জ ব্যাপারে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে উমেন এম্পাওয়ারমেন্ট, নারীদেরকে এখান থেকে অনেক প্রশ্ন করা হচ্ছে। হিউম্যান রাইটস সংক্রান্ত প্রশ্ন এখানে করা হয়। ডিজিটাল সভারেন্টি, ডিজিটাল ডিভাইড, অর্থাৎ ডিজিটাল যে আমরা হচ্ছি, ডিজিটাল যে বিশ্ব করছি, এই বিশ্ব গড়ার ক্ষেত্রে যে সুবিধাগুলো তৈরি হয়েছে, পাশাপাশি যে থ্রেটগুলো তৈরি হয়েছে, যে আমার ডিজিটাল সার্বভৌমত্বই নষ্ট হয়ে যাবে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে স্টাডি করা। তো এইগুলো আমি বলছি যে মাস্টার টপিক, এই মাস্টার টপিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা প্রত্যেকের থাকতে হবে। কি বলেন স্যার? আর কি কি টপিক যে একটা যোগ করতে চাইলে করতে পারেন? আচ্ছা, একটু সাবজেক্টিভ নলেজের বাইরে আলোচনা করি, মূল টপিকগুলোর বাইরে। সেটা হচ্ছে যে in addition to subject based knowledge, a viva candidate should possess the following 3 important qualities or skills. একজন ভাইবা প্রার্থীকে তার সাবজেক্টিভ নলেজের পাশাপাশি 3টা স্কিল তার থাকতেই হবে, মাস্ট। ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স অ্যান্ড মেন্টাল কম্পোজার, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড এথিক্স। এই 3টা বিষয় না থাকলে ভাইবা ভালো করা কিন্তু যাবে না, সম্ভব হবে না। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে ভাইবা যেহেতু আমাকে কথা বলতে হবে, সেখানে আমার কাছে ইনফরমেশন থাকার পাশাপাশি আমার প্রেজেন্টেশনটাও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস আমার থাকতে হবে, কনফিডেন্স অ্যান্ড মেন্টাল কম্পোজার থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড এথিক্স আমার থাকতে হবে। আমি এই 3টে বিষয় খুব সংক্ষেপে একটু যদি আপনাদেরকে জানাই যে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল কি। এটা ভেরি সিম্পল। আপনি সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে কথা বলুন। আপনি যখন কথা বলবেন তখন কথা আপনি বলবেন একটু স্লো, স্পষ্টভাবে, যেন ক্লিয়ার আপনার কথা বোঝা যায়, শোনা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে আই কন্টাক্ট বজায় রাখা। এইটা কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যিনি প্রশ্ন করছেন, আপনি প্রথমে গেলেন, চেয়ারম্যান স্যার আপনাকে, বোর্ড চেয়ারম্যান যিনি, তিনি প্রশ্ন করা শুরু করলেন, আপনি তার সাথে কথা বলুন, তার চোখে চোখ রেখে কথা বলুন। চোখে চোখ রেখে কথা বলা মানে আপনি খুব গরম হয়ে আছেন ব্যাপারটা তা না, তার সাথে আপনি আই কন্ট্যাক্টটা রাখুন। এবার আপনাকে আপনি কথা বলছেন, ধরুন আপনি উত্তর শেষ না করতেই একজন এক্সটার্নাল প্রশ্ন করে বসলো, আপনি সঙ্গে সঙ্গে নজরটা তার দিকে দিবেন। ঠিক আছে? যখন যিনি প্রশ্ন করবেন তার দিকে নজর দিবেন এবং তাকে অ্যাড্রেস করে কথা বলবেন। হ্যাঁ, এখন আপনি ধরুন একটা প্রশ্নের, এমন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটার উত্তর দিতে গেলে আপনাকে লম্বা সময় লাগবে। প্রশ্ন একজনই করেছে, বাট আপনি ওনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবেন ব্যাপারটা তা না। আপনি তখন ওনাকেই অ্যাড্রেস করবেন। উনি যেহেতু প্রশ্ন করেছেন, উনি ইম্পোর্টেন্ট পারসন এখানে, উনি প্রায়োরিটি এখানে পাবেন। বাট মাঝে, মাঝে আপনি জাস্ট আপনার আরো যে 2 জন সেখানে আছেন তাদের দিকেও নজরটা একটু আপনাকে দিতে হবে। ঠিক আছে? শোনার দক্ষতা বাড়ান। এইটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আমরা যারা এই যে কোচিং এ ক্লাস নেই, টিচাররা যারা অনেকদিন ধরে পড়াচ্ছি, আমাদের ক্লাসে শিক্ষার্থীরা অনেক সময় প্রশ্ন একটা করতে দাঁড়াইছে, প্রশ্ন বলা শুরু করছে, আমরা কিন্তু বুঝে যাই কি বলছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে বসিয়ে দিয়ে আমরা উত্তরটা দেই। এটা একটা কারণ হলো যে আমাদের হাতে আসলে সময় থাকে না, কারণ অনেক বিষয় পড়াতে হয়। ওই শিক্ষার্থীর দরকার কি? ওই প্রশ্নটার উত্তর, ফলে আমি উত্তর দিলেই তো হলো। বাট শিক্ষার্থী কিন্তু এতে অসন্তুষ্ট হয় যে আমাকে ঠিকঠাক প্রশ্নটা করতে দিল না। তো এখানে অসুবিধা নেই। আমি ক্লাসে তো আমার তার যেটা নিড, যে তাকে একটা প্রশ্ন সে জানতে চায়, সেটা আমি পূরণ করছি। ফলে এখানে খুব বেশি অসুবিধা নেই। বাট ভাইবা হলে, ভাইবা পরীক্ষার ক্ষেত্রে যিনি প্রশ্ন করছেন আপনাকে, তিনি যদি অসন্তুষ্ট হন আপনার উপর, তাহলে তো আপনি মার্কস পাবেন না। সুতরাং
অবশ্যই অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি হলো যে শোনার দক্ষতা বাড়াতে হবে। অনেক সময় বিসিএস এর যারা বোর্ডে থাকেন তারা প্রশ্ন করেন একটু ব্যাখ্যা করে, একটা সিচুয়েশন বর্ণনা করে তারপরে গিয়ে প্রশ্ন করেন। সুতরাং আপনাকে খুবই মনোযোগ দিয়ে তাদের প্রশ্নটা শুনতে হবে এবং শেষ করে দিতে হবে। আপনি হয়তো বুঝে গেছেন যে কি প্রশ্ন করবে। আপনি তাকে থামিয়ে দিয়ে উত্তর দেওয়া শুরু করলেন। নো, এটা করা যাবে না। আপনার শোনার দক্ষতা, অ্যাক্টিভ লিসনিং আপনাকে করতে হবে। আপনি ইউ মাস্ট বি এ গুড লিসনার। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ন্ত্রণে রাখুন। আমি হয়তো ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে একটা আলোচনা করব, যদি সময় সুযোগ হয় আর কি। তো সেখানে হয়তো ব্যাপারটা ডিটেল বলবো, তবে এটুকু শুধু বলে রাখি আজকে, সেটা হলো অবশ্যই অবশ্যই আপনি যখন কথা বলবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ মানে আপনি একটু হালকা মাথা নাড়াচ্ছেন, আপনি একটু লুক দিচ্ছেন, তাকাচ্ছেন স্যারদের দিকে। আপনি হচ্ছে একটু আপনি তো বসে থাকবেন। আমি এখন দাঁড়ায় আছি। যখন বসে থাকবেন আপনি একটু হালকা করে হাত নড়াচ্ছেন। সামনের দিকে হাতটা তো রাখবেন আপনি। নিশ্চয়ই ফরহাদ স্যার শিখিয়েছে যে কিভাবে হাত রাখলে আপনার নার্ভাস ফিল করবেন না। বাট সেখান থেকে একটু বেরিয়ে খুবই হালকা করে হাত নড়ানো যেতে পারে। কিন্তু আপনি একদম অঙ্গ-প্রত্যঙ্গ হাত ছড়াছড়ি করতেছেন। দেখতেই বিশ্রী লাগবে। দেখতেই বিশ্রী লাগবে। আচ্ছা, এশা হ্যাঁ। এই আ আ প্রথমত তুমি অনেক ফর্সা মানুষ। তুমি যখন এখানে দাঁড়াও তখন পুরো রুম আলোকিত হয়ে যায়। কিন্তু আমি দাঁড়াইলে অন্ধকার হয়ে যায়। যেহেতু আমি কালো মানুষ। এজন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালো রাখছি যাতে করে লাইটটা একটু আমার মুখে পড়ে একটু ফর্সা লাগে আরকি। আচ্ছা। আ বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। দেখি আমি যদি সম্ভব হয় এই আ নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে একটা আলাদা আলোচনা রাখবো। ৫ম যে বিষয়টা সেটা হলো সৌজন্যমূলক ও পেশাদার ভাষা ব্যবহার করুন। আমরা হরহামেশাই বন্ধুদের আড্ডা আলোচনা যে ধরনের শব্দ ব্যবহার করি, আমরা অনেক সময় এফ ওয়ার্ড ব্যবহার করি। আমরা অনেক সময় এখন তো এই যে জেনজি ওয়ার্ড আছে, জেনজি ওয়ার্ড গুলো ব্যবহার করি। বাট আমরা ভাইবা বোর্ডে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সতর্ক থাকব এবং একদমই প্রফেশনাল শব্দগুলো ব্যবহার করব। ঠিক আছে? কনফিডেন্স অ্যান্ড মেন্টাল কম্পোজার এইটা নিয়ে একটু কথা বলি। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পরীক্ষার দিন যেটা আপনি করবেন, পরীক্ষার দিন আপনি উপস্থিত হয়েছেন। আপনার ডাক পড়বে কখন সেটা তো আপনি বুঝতে পারবেন। সিরিয়াল তো আপনি দেখছেন যে কাকে ডাকছে। আপনার সামনের জনকে ডেকে নিয়ে গেছে। তার মানে তাকে ১০-১৫ মিনিট রাখবে, তারপরে আপনাকে ডাকবে। তো তখন আপনি যাওয়ার ২-৩ মিনিট আগে একটু গভীর শ্বাস নিবেন। গভীর শ্বাস নিলে কিন্তু নার্ভাসনেস কমে এবং মাথা ঠান্ডা থাকে। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে পজিটিভ সেলফ টক করবেন। মানে কখনোই ওই ভাইবা বোর্ডে গিয়ে এই ভয় পাবেন না মানে ঢোকার আগে যে আমারে দিয়ে বুঝি হবে না, আমি তো কিছু পারছি না। না, একদম পজিটিভ থাকবেন। এবং মনে, মনে বলবেন যে আই এম রেডি। আই ক্যান ডু, আমি পারবো এটা। কোন নেগেটিভ চিন্তা আসতে দিবেন না। তারপরে হচ্ছে যে যখন ভাইবা বোর্ডে আপনি ঢুকেছেন, প্রশ্ন যখন একটা করা হবে, উত্তর শুরুর আগে খুব সংক্ষিপ্ত ২-৩ সেকেন্ডে একটা বিরতি দেন। ২-৩ সেকেন্ডে একটা বিরতি দিয়ে আপনি ভেবে নেন যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। খুব তাড়াহুড়া করে বলতে গেলে কিন্তু দেখা গেল যে প্রশ্ন একটা করছে, আপনি অন্য এক লাইনে উত্তর দেওয়া শুরু করেছেন। আরেকটা বিষয় হলো যে কঠিন প্রশ্নে প্যানিক না হয়ে স্ট্রাকচার ধরে রাখুন। কিছু প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর ন্যূনতম ধারণা আপনার থাকবে না। কিছু প্রশ্ন করবে যে প্রশ্নগুলো হয়তো আপনার ভাষা জানা আছে। সেসবের ক্ষেত্রে আপনি কি করবেন? সেসবের ক্ষেত্রে আপনি যেটা করবেন যে না পারলে বলবেন যে, "I am not fully sure now, but I think" এভাবে আপনি বলার চেষ্টা করবেন। ওকে? আরেকটা বিষয় সেটা হলো যে অবশ্যই আপনার মুখে যেন হালকা হাসি থাকে। হালকা হাসি, হাসিটা দাঁত বের করে হা করে হাসবেন না। খুবই একটা লাইট স্মাইল আপনার ফেসে থাকবে। আপনার ফেস যেন স্মাইলিং ফেস হয়। আপনি খুব টেনসড এরকম যেন আপনাকে দেখে মনে না হয়। আপনার মুখে একটা ছোট্ট হাসি থাকবে। ঠিক আছে? এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তাহলে দেখবেন যে আপনি
কনফিডেন্স পাচ্ছেন এবং আপনার মেন্টাল হ্যাঁ রাইট। এই যে এশা ম্যাম ঠিক বলছে। এশা ম্যামের একটা ক্লাস আমি ভাইবা ব্যাচের শিক্ষার্থীদেরকে বলেছি এশা ম্যামের একটা ক্লাস রাখতে, যে যেহেতু ইংলিশে প্রশ্নগুলো এখন করে, তো সেক্ষেত্রে একটা ক্লাসে তো সম্ভব না, তারপরেও একটা ভাইবাই ভালো করার জন্য ইংলিশ একটা ক্লাস হচ্ছে যে এশা ম্যাম তাহলে নিয়েন আপনি। ওকে, এবার আসেন পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড এথিক্স, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে ভাইবা পরীক্ষার হলে আপনাকে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে, ইতিবাচক মানসিকতা। কঠিন প্রশ্ন এলেও হতাশ বা বিরক্ত না হয়ে শান্তভাবে উত্তর দিন, কারণ এই যে কঠিন জটিল প্রশ্নগুলান, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার মানসিক যে স্থিরতা ওইটাই মূল্যায়ন করে, ওইটাই মূল্যায়ন করা হয় যে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন কিনা, সেটা সেই বিষয়টা দেখা হয়। সম্মানজনক আচরণ প্রদর্শন করা, বোর্ডের প্রত্যেক সদস্যকে সম্মান দেখান, ভাষা টোন ভঙ্গিতে সেই সৌজন্য যেন বজায় থাকে। দক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখুন। আপনি একটা প্রশ্ন জানেন না, আপনি বলে দিন যে আই এম সরি স্যার, আই ডোন্ট নো দিস রাইট নাও, এটা বলে ফেলেন। মানে আমার এখন মনে পড়ছে না স্যার, স্যার দুঃখিত স্যার, এই প্রশ্নটি এই এখন আমি মনে করতে পারছি না স্যার, এটা আমার জানা নেই। অনেস্ট কনফেস করে ফেলেন আপনি, নো প্রবলেম। নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরুন, যে কোনো প্রশ্নের ন্যায্যতা, দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধের প্রতিফলন ঘটান। ভদ্রতা, কৃতজ্ঞতা প্রকাশ করুন। এগুলো আপনারা জানেন যে শুরুতে শেষে আসসালামু আলাইকুম বা গুড মর্নিং বা অন্যান্য যে সম্ভাষণগুলো আছে শেষে থ্যাংক ইউ স্যার, এই ধরনের বিষয়গুলো আপনি অবশ্যই করবেন। ঠিক আছে, এবার আমরা আবারও একটু লেখাপড়ার দিকে ফিরে যাই। এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে প্রেজেন্টেশন ওই পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করলাম। এখন আমরা একটু স্টাডি ম্যাটেরিয়ালসে যাই, যে আমরা কি কি জিনিস পড়বো এই সময়। কিছু মাস্টার টপিক তো বলেছি, সেই মাস্টার টপিকগুলোর বাইরে আমরা পড়ব কি। প্রথমত পড়ব হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। কন্টেম্পোরারি ওয়ার্ল্ড থেকে কিন্তু প্রশ্ন করবেই, বিশেষ করে যারা ফরেন ক্যাডারে যাচ্ছেন, ফরেন ক্যাডার চয়েস লিস্টে রেখেছেন মানে প্রথমেই রেখেছেন, আপনাদেরকে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড নিয়ে অনেক প্রশ্ন করবে। তো কন্টেম্পোরারি ওয়ার্ল্ড নিয়ে আমি একটা ক্লাসও আপনাদের নেব। নিউলি ফর্মড গভর্নমেন্ট ইনফরমেশন, আমাদের সরকার, এখন যে সরকার, সেই সরকার নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকার সংক্রান্ত তথ্য আপনাকে জানতে হবে, এই সরকার সংক্রান্ত তথ্য আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই সরকার সংক্রান্ত তথ্য আপনাকে জানতেই হবে। এই সরকারের যে মন্ত্রিসভা, গুরুত্বপূর্ণ মন্ত্রী, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড কালচার, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি এবং অঞ্চল ভিত্তিক আপনি যে এলাকার, সে এলাকার ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। বাংলাদেশ কনস্টিটিউশন, আমাদের যে সংবিধান, সেই সংবিধানের রিফর্ম প্রপোজাল যেগুলো আছে সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনার কনসেপ্ট থাকতে হবে। বাংলাদেশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ মানি, এইটাই ইম্পর্টেন্ট জিনিস। আমি এই একটা লাইনে লিখছি ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ মানি, বাট এইটা কিন্তু বেশ বড় জিনিস। বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করে কতভাবে, বাংলাদেশে এফডিআই কি রকম আছে, বাংলাদেশের রেমিটেন্স কেমন আসে, বাংলাদেশ এক্সপোর্ট করে কি পরিমাণ আয় করে, সব তথ্য থাকতে হবে। আউটফ্লো অফ মানি, আমরা ইম্পোর্টে কি পরিমাণ ব্যয় করি, কি পরিমাণ আমাদের দেশ থেকে রেমিটেন্স যায়, হ্যাঁ, আমরা অন্যান্য খাতে লোন কি পরিমাণ আমাদের আছে, লোন শোধ করতে হয় আমাদের কি পরিমাণ প্রত্যেক মাসে, এই ডাটাগুলো থাকতে হবে। এবং একটা ইকোনমিক চিত্র, বাংলাদেশের ইকোনমিক চিত্র, বাংলাদেশের বাণিজ্যের একটা চিত্র আপনার থাকতে হবে, খুব স্পষ্টভাবে ধারণা। তো এই বিষয়গুলো পাশাপাশি আর কি জানতে হবে জানেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আপনাকে জানতে হবে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের গঠন জানতে হবে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সংক্রান্ত সংবিধানের আর্টিকেলগুলো আপনাকে জানতে হবে, আপনার পার্সোনাল প্রোফাইল জানতে হবে, ইউনিভার্সিটি জানতে হবে, ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে হবে, ডিস্ট্রিক্ট, আপনি যদি জব করে থাকেন সেটা জানতে হবে, এবং বিসিএস ক্যাডারদের যে ফাংশন, বিসিএস ক্যাডারদের ফাংশন, এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস। এবার আসেন
আমি আপনাদেরকে কোথায় সহযোগিতা করব? আমি আপনাদেরকে ডিপ্লোম্যাটিক টার্মিনোলজিস এর উপরে একটা নোট দিব। আমি রিসেন্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উপর একটা নোট দিব। আমি আর অরিন স্যার মিলে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপরে একটা নোট দিব রিসেন্টের উপরে। এটা খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। ওকে? এবার আসুন, এখন যে আলোচনাটা করব এটা একটু মনোযোগ দেন। এটা দরকার আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের হিস্ট্রি এখানে আমি দেখিয়েছি। সেই 1926 সাল পাবলিক সার্ভিস কমিশন যে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সেই তথ্য। এরপরে পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশ যখন হলো, বাংলাদেশে 2টা কমিশন করা হয়েছিল। সেই 2টা কমিশনকে মিলে একটা কমিশন 77 সালে করা হলো। 77 সালে বাংলাদেশের সরকার প্রধান কে ছিলেন জানেন তো? যখন 2টা পিএসসি কে এক করে একটা পিএসসি করা হলো, এবং আজকের যে নাম আর কি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটি প্রতিষ্ঠা করা হলো, তখন বাংলাদেশে সরকার প্রধান কে ছিলেন এটা কি জানেন? 77 সাল, নিশ্চয়ই জানেন। সেই সরকার প্রধানের দল এখন ক্ষমতায়। হ্যাঁ, বর্তমান যিনি পিএসসি বস মুবাশশির মোনেম স্যার সম্পর্কে একটু পড়াশোনা আপনারা করবেন। এবার আসেন, এই যে একজন আমি প্রত্যেক পিএসসি মেম্বার সম্পর্কে জেনে যাবেন। এখানে একজন আমিরুল স্যারের এখানে প্রোফাইল আছে। এখানে এই যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির অনেকেই মনে হয় আমার ক্লাস দেখেন। এগ্রিকালচার ইউনিভার্সিটির আমার অনেক শিক্ষার্থী রয়েছে। শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী আমার রয়েছে। তো শেরে বাংলার যারা, তারা নিশ্চয়ই ম্যামকে চিনতে পারছেন। তিনি শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর, এবং তিনিও বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছেন। তো ম্যাম সম্পর্কে একটু ধারণা। এবার দেখুন, আরেকজন ম্যামকে আমি দেখাচ্ছি, তিনি হচ্ছেন ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস ম্যাম। সাইমা ফেরদৌস ম্যামের একটু তথ্য বেশি দিয়েছি। আপনারা নিশ্চয়ই একটা ঘটনা জানেন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে একজন শিক্ষার্থীকে নারীর ক্ষমতায়ন এই টাইপের প্রশ্ন করা হয়েছিল। তো সেই শিক্ষার্থী সেগুলোর ব্যাপারে খুব, ম্যাডাম যে প্রশ্ন যেভাবে উত্তর চান ওইরকম উত্তর তিনি করেন নাই। তার যুক্তি ছিল যে সেই উত্তরগুলো করা তার যে বিশ্বাস, তার যে ঈমান, তার যে আইডিওলজি, ফিলোসফি, তার সাথে কন্ট্রাডিক্ট করছিল। সে কারণে তিনি এই বিষয়গুলো নিয়ে প্রশ্নের জবাব ঠিকঠাক দেননি। তো তাকে নাকি ফেল করানো হয়েছিল। তিনি পরে এসে তিনি এগুলো ফেসবুকে পোস্ট দেন। তো দেখুন, আমি কেন বলছি যে পিএসসির মেম্বারদের সম্পর্কে একটু স্টাডি করা। এই যে সাইমা ম্যাম, তিনি কি করছিলেন জানেন? তিনি ঢাকা ইউনিভার্সিটিতে তার ফ্যাকাল্টিতে ডে কেয়ার স্থাপন করেছিলেন, এবং with the objective of raising awareness in recognition of International Women's Day, she launched a program entitled জাগো বন্যী শিখা। এই জাগো বন্যী শিখা প্রোগ্রামটা তিনি চালু করেছেন। মানে বুঝতে পারছেন তো, নারীর ক্ষমতায়নে ম্যামের হিউজ কাজ রয়েছে। নারীর ক্ষমতায়নে ম্যাম অনেক কাজ করেন। সুতরাং আপনাকে নারীর ক্ষমতায়ন, উমেন রাইটস, এই ব্যাপারগুলো নিয়ে ম্যাম প্রশ্ন করবে। আপনি যদি তার বোর্ডে যান, বোর্ডে আপনি গেলেন, তাকে দেখলেন যে ম্যাম বোর্ডের দায়িত্ব পালন করছে, আপনাকে ধরে নিতে হবে যে ম্যাম ওই জায়গা থেকে প্রশ্ন করবে। ফলে আপনার সেই প্রিপারেশনটা থাকতে হবে। যা ভাবি খাতায় লিখতে পারি, মুখে বলতে খুব কষ্ট হয়, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, শেষের দিকে আলোচনা করছি সেগুলো। ওকে, এবার আমি একটু আপনাদের সাথে আলাপ করি। সেটা হলো, কি আসলো এটা? আচ্ছা, পার্সোনাল প্রোফাইল, এটা নিয়ে একটু আলাপটা আমি করি। সেটা হলো,
যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ টাইপের যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলোর অনেকগুলো উত্তরই তো আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে এইটা আপনি হচ্ছে যে একটু খেয়াল রাখবেন, সেটা হলো আপনি আপনি বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন, আপনি উচ্চ শিক্ষিত একজন মানুষ, মানে গ্রাজুয়েট মানুষ, আপনি বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন, এইটাকে মাথায় রেখে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ সাজাবেন। সেটা কেমন? আপনি অবশ্যই নেম, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলবেন, আপনার যদি প্রফেশনাল একাডেমিক এক্সপিরিয়েন্স থাকে সেটি বলবেন, স্কিল এবং স্ট্রেংথ বলবেন, পার্সোনাল কোয়ালিটিস বলবেন, ক্যারিয়ার গোলস আর অবজেক্টিভস বলবেন, হোয়াই ইউ আর এ গুড ফিট ফর দিস পোস্ট, এই ব্যাপারটা বলবেন। ঠিক এইরকম একটা আনসার আপনি রেডি করবেন। আমাদের ম্যাক্সিমামের আনসারটা আসলে ইনকমপ্লিট থাকে, এটা করবেন না। এই বিষয়গুলো যেন আপনার থাকে। এখানে আমি একটা লিখে দিয়েছি, এই শীটটা তো কনফিডেন্সে যারা আছেন তারা পাবেন, তারা এটা পড়ে দেখবেন, যেখানে আমি একদম লিখে দিয়েছি সবগুলো বিষয়। ওকে, দ্বিতীয় একটা প্রশ্ন কিন্তু করা হচ্ছে, এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা শিক্ষার্থীদেরকে প্রায় করা হয়। হোয়াট মোটিভেটেড ইউ টু অ্যাপিয়ার ফর দ্য বিপিএসসি এক্সাম? আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার চয়েস দিয়েছেন, তো আপনাকে কেন, কোন বিষয়টা মোটিভেট করলো যে আপনি বিপিএসসি এক্সাম ফেস করবেন এবং এই ক্যাডারগুলোতে যাবেন? এক্ষেত্রে আপনারা কি উত্তর দেন সবাই? দেশের সেবা করার জন্য। কত দেখি, দেশের সেবা করার জন্য বিশেষ ক্যাডারই হতে হবে? সবাই একই কথা বলে, আমি দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, এই জন্য আমি বিসিএস ক্যাডার হতে চাই। আপনি দুটা জিনিস এখানে বলবেন। দেখেন, আমি এখানে যে জিনিসটা আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে, ফার্স্ট অফ অল, আই বিলিভ দ্যাট ইফেক্টিভ গভর্নেন্স ইজ ভাইটাল ফর সোসাইটাল প্রোগ্রেস। My aspiration to contribute to the betterment of our country and bring about positive change inspired me to take up the challenge of the BPSC exam. হ্যাঁ, আপনি এটা বললেন যে আমি সরকারের হয়ে জনগণের জন্য কাজ করতে চাই, পাশাপাশি এই জিনিসটা অবশ্যই বলবেন, another reason is, আপনি একটু অনেস্ট থাকবেন। অনেস্ট, আমি শুরুতে বলেছি যে ভাই অনেস্টি খুব গুরুত্বপূর্ণ, ফলে এই কথাটা আপনি বলবেন। Another reason is, government jobs in Bangladesh offer stability and social prestige. Since the private sector is not yet fully developed, public service remains the top career choice for most people, and I am no exception. যেহেতু প্রাইভেট সেক্টর সেভাবে ডেভেলপ করে নাই, সরকারি চাকরি এখন মানুষের প্রথম পছন্দের, আমি ব্যতিক্রম নয়, আমিও সেই কারণে এখানে আসছি। এবং অবশ্যই শুরুতে আমি কিন্তু ওই ভালো কথাও বলছি, দেশ সেবা টেবায় সেই সব কথাগুলোও বলছি, এবং দেশের সেবা করব, জনগণের সেবা করার জন্য, ওই টাইপের কথাটাই আমি একটু ঘুরে বলেছি। দেখেন যে, আই বিলিভ দ্যাট ইফেক্টিভ গভর্নেন্স ইজ ভাইটাল ফর সোসাইটাল প্রোগ্রেস। ঠিক আছে, ওইভাবে কথা বলবেন। এটা মুখস্থ রাখবেন। আসেন এবার আমি একটা রুটিন শেয়ার করি আপনাদের। যারা 47তম ভাইভায় যোগদান করবেন, ভাইভায় অংশগ্রহণ করবেন পরীক্ষায়, তাদেরকে আমি একটা 7টা দিন আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি, 7 days। এই 7টা দিন আমি একটা রুটিন আপনাকে দিচ্ছি, আপনি এই রুটিনটা ফলো করুন। 7টা দিন একটু কষ্ট করে পড়ুন, এবং এই রুটিন ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো প্রবলেম, আমার সহযোগিতা লাগলে, কনফিডেন্সে যারা শিক্ষার্থী আছেন, অবশ্যই আমি আপনাদের পাশে আছি। এই এতদিন পাশে ছিলাম, সেই বিসিএস প্রিলির জার্নি, রিটেনের জার্নি, এই শেষ সময় এসে যে আপনাদেরকে একদম অসহায় করে দেব ব্যাপারটা সেটা নয়। আমার যে সীমাবদ্ধতা আছে, তার সেই সীমাবদ্ধতার রেখেই আর কি যতটুকু সুযোগ আছে আপনাকে সহযোগিতা আমি করতে রাজি আছি। 7টা দিন চাই। প্রথম দিনটা আপনি কি করবেন? প্রথম একটা দিন, সেটা যে কোনো দিন থেকেই শুরু হোক, আপনি ওই বিষয়টা প্র্যাকটিস করেন, পার্সোনাল ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক কনফিডেন্স বিল্ডিং। আপনি ওই যে প্রিপেয়ার অ্যান্ড প্র্যাকটিস ইউর সেলফ ইন্ট্রোডাকশন ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা এবং ইংরেজিতে আপনার নিজেকে পরিচয় কিভাবে দিবেন সেটা আপনি একদিন প্র্যাকটিস করুন। এবং অবশ্যই প্র্যাকটিস মিরর স্পিকিং, আপনি আয়নার সামনে দাঁড়ায় কথা বলুন।
আপনি আপনার বন্ধুকে বলুন, বন্ধুর সামনে বন্ধুকে বলেন যে তুই প্রশ্ন কর আমি উত্তর দেই, এবং আমি প্রশ্ন করি তুই উত্তর দে। এভাবে আপনি প্র্যাকটিস করবেন। আর কিছু রিসেন্ট যে ভাইবা এক্সপেরিয়েন্স সেটা আপনি পড়বেন। অন্তত ৮-১০ টা ভাইবা এক্সপেরিয়েন্স আপনি পড়বেন, রিয়াল ভাইবা। ঠিক আছে? দ্বিতীয় দিন আপনি কি করবেন? একাডেমিক ব্যাকগ্রাউন্ড রিভিউ। আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন, আপনার গ্র্যাজুয়েশন সাবজেক্ট, স্পেশালি মেজর যে টপিকস গুলো ছিল, সেই ব্যাপারে পড়াশোনা একটা দিন আমরা করব। এবং এখানে আমরা দুটো জিনিস জানার চেষ্টা করব। সুদিন আচার্য সাম্য, আমি কিন্তু এই যে তোমার দেয়া শার্ট পরে আজকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আমরা যখন আমাদের ডিপার্টমেন্টাল প্রিপারেশনটা নিব, যে আমি যে বিষয়ে পড়াশোনা করেছি, আমি ম্যাস কমিউনিকেশন জার্নালিজমে পড়াশোনা করেছি, তো আমি যদি ভাই ভাই যাই, তাহলে আমি আমার ডিপার্টমেন্টাল যে পড়াশোনা করব, সেই পড়াশোনার সময় দুটো জিনিস মাথায় রাখবো। এক, হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এত সাবজেক্টের মধ্যে এটাকে কেন চয়েস করেছিলাম? আমি তো বাধ্য হয়ে গেছি। বাট এরকম প্রশ্ন করলে আমি একটা খুবই যৌক্তিক আনসার দিব। দ্বিতীয় বিষয় হচ্ছে, হোয়াট আর ইটস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস? আমি যে পড়লাম বিশ্ববিদ্যালয়ে 4 বছর 5 বছর, আমরা অবশ্য একটু বেশিই পড়ছি, প্রায় 7.5 বছর পড়াশোনা করছি আর কি বিশ্ববিদ্যালয়ে। তো এই যে বিশ্ববিদ্যালয়ে এতদিন পড়লাম, এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি? আমি যে ক্যারিয়ারে যেতে চাই, সেই ক্যারিয়ারে আমি আমার এই নলেজটাকে কিভাবে ব্যবহার করব, কাজে লাগাবো, এই বিষয়টা। আর স্টাডি এনি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইয়োর একাডেমিক ফিল্ড। আমার একাডেমিক ফিল্ডের যদি কোনো সাম্প্রতিক বড় ঘটনা থাকে, সেই বিষয়গুলো আমি পড়াশোনা করব। 3 নম্বর দিন আমি বলছি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য আমি দিনটা বরাদ্দ রাখি। বাংলাদেশ অ্যাফেয়ার্স, বর্তমান যে সরকার তার প্রায়োরিটিজ যে ইস্যুসগুলো, অগ্রাধিকারমূলক যে ইস্যুসগুলো রয়েছে, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের গুরুত্বটা কি, আমাদের সোশিও ইকোনমিতে এই কার্ড কি ভূমিকা রাখবে, এইটা আমরা হচ্ছে যে পড়াশোনা করব। কনস্টিটিউশন অফ বাংলাদেশ, লিবারেশন ওয়ারে কিছু ক্যারেক্টার, সেটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, তাদের যে কন্ট্রিবিউশন, আতাউল গনি ওসমানী, যে ক্যারেক্টারগুলোকে বিগত সময়ে একটু ডাউন করে রাখা হয়েছিল, সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে ধারণা থাকা, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বলছি। বর্তমান সরকারের স্ট্রাকচার, মিনিস্ট্রি, কি পার্সোনালিটিস, এগুলো পড়ব। বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইকোনমি, একটা দিন আমি বলছি যে আমরা এইখানে ব্যয় করব। আরেকটা দিন ব্যয় করব কোথায়? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। কারেন্ট ওয়ার্ল্ড লিডার্স অ্যান্ড অর্গানাইজেশন সম্পর্কে জানবো, অনগোয়িং কনফ্লিক্টস গুলো সম্পর্কে জানবো, বাংলাদেশের ফরেন পলিসি এবং ডিপ্লোম্যাটিক রিলেশনস বিভিন্ন দেশের সঙ্গে, সেটা আমরা জানবো, এবং প্র্যাকটিস আমরা করব ইন্টারন্যাশনাল যে টপিকস গুলো রয়েছে, সবচেয়ে আলোচিত যে টপিকগুলো, সেই টপিকগুলো নিয়ে যেন আমি বাংলায় ইংরেজিতে উভয় ভাষায় সুন্দর করে বলতে পারি, সেই প্র্যাকটিসটা করব। ইংরেজিতে এই প্র্যাকটিসটা কিন্তু দরকার। সবচেয়ে আলোচিত যে টপিকগুলো, সেই টপিকগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিস করব ইংরেজিতে। প্র্যাকটিস এক্সপ্লেনিং ইন্টারন্যাশনাল টপিকস ইন সিম্পল স্ট্রাকচার্ড ইংলিশ। পঞ্চম ডে, 5 নাম্বার ডেতে আমি বলছি যে এই বিষয়টা পড়াশোনা করতে, সেটা হচ্ছে যে বিসিএস ক্যাডারদের যে রেসপন্সিবিলিটি গুলো কি, সেটা অ্যাডমিন, ফরেন, পুলিশ, আপনার পছন্দের যে 3-4টা ক্যাডার, সেগুলো সম্পর্কে জানা, সেই পড়াশোনাটা। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি বিসিএস ক্যাডার অফিসার, ওই টাইপের পড়াশোনা। ইউর ক্যাডার প্রিফারেন্সেস, রিজনস অ্যান্ড জাস্টিফিকেশন, আমি কেন ট্যাক্স ক্যাডারকে প্রথমে দিয়েছি চয়েসে, এই বিষয়গুলো। প্র্যাকটিস মক সেশনস অন ক্যাডার স্পেসিফিক সিনারিওস, কিছু মক সেশন প্র্যাকটিস করা বন্ধুদের সাথে, সেটা আমি করব। 6 নম্বর দিনে গিয়ে আমি একটু পড়াশোনা করব হচ্ছে এথিক্স, আইকিউ, সিচুয়েশনাল কোশ্চেনস। এথিক্যাল ডিলেমাস, প্রশ্ন করলো যে আপনার সুপেরিয়র, আপনার বস করাপ্টেড, হোয়াট উইল ইউ ডু? আপনার বস করাপ্টেড, আপনি কি করবেন? বসের বিরুদ্ধে গেলে আপনার এসিআর খারাপ দিতে পারে,
আবার দুর্নীতিকে তো প্রশ্রয় দিবেন না, কি করবেন আপনি? এই সময় আপনি আনসার গুলো কি চমৎকার করে আপনি দিতে পারেন সেই ব্যাপারটা প্র্যাকটিসটা করবেন। প্রবলেম সলভিং কোশ্চেনস এন্ড লজিক্যাল পাজলস গুলো নিয়ে আলোচনা করবেন। অ্যানসারিং উইথ ইন্টিগ্রিটি এন্ড সলিউশন ওরিয়েন্টেড মাইন্ডসেট সেই ব্যাপারগুলো নিয়ে প্র্যাকটিস করবেন এই একটা দিনে। একটা দিন আমি রাখতে বলছি আপনাকে, সেটা হচ্ছে যে মক ভাইবার জন্য, ফাইনাল পলিশিং এর জন্য, এবং মক ভাইবার জন্য মাস্ট দরকার, মাস্ট। আপনি অবশ্যই একটা দুটা মক ভাইবা, একটা তো ভাইবা নিজে দিবেন কনফিডেন্সে, একটা ভাইবা আপনি দিবেন কনফিডেন্সে। ফরাদ স্যার সহ গুরুত্বপূর্ণ ক্যাডার অফিসাররা ভাইবা দিবেন, একটা ভাইবা অবশ্যই দিবেন, একটা ভাইবা অবজার্ভ করবেন, বন্ধুদের সাথে দুই একটা মক টেস্ট করবেন, ঠিক আছে? এবং এই ভাইবাগুলো দেওয়ার মাধ্যমে যে ফিডব্যাক পাবেন সেই ফিডব্যাকটা নিয়ে নিজেকে পলিশ করবেন। আপনার পশ্চাৎ, টোন, ড্রেস কোড, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন, ঠিক আছে? আপনি বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন, আপনি ফরেন ক্যাডারে যাবেন, আপনি অ্যাডমিন ক্যাডারে যাবেন, আপনার যেন বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যেন পোশাকে সেটা যেন বোঝা যায়। ফলে ওই একদিনে আরেকটা ব্যাপার, সেটা হলো যে আপনি তো পরে যাবেন খুবই ডিসেন্ট ড্রেস পরে যাবেন ছেলেরা। সেক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় আমরা কি করি, বিসিএস প্রিপারেশন নিতে গিয়ে একটা জিন্স প্যান্ট আর টি শার্ট পরে কাটাই দিই জীবন, তাই না? হঠাৎ করে একদিন যদি আমি একটু সুটেড বুটেড হই, তখন একটু আনইজিও লাগতে পারে, যে কারণে এই ড্রেস পরার প্র্যাকটিসটা কয়েকদিন ধরে করবেন, আগে থেকেই করবেন। মাঝে মাঝে ঘুরতেও যাবেন একটু সুন্দর হয়, ঠিক আছে? এই কাজটা আপনাকে করতে হবে। মেয়েদের ক্ষেত্রে একটু বলি যে আমাদের এখন যে পিএসসির যারা বোর্ড মেম্বার রয়েছেন, সেই বোর্ড মেম্বারদের মধ্যে 3 জন নারী রয়েছেন। তো 3 জন যে নারী রয়েছেন, সেই 3 জন নারী কিন্তু হিজাব পরেন। তো আপনি যদি শাড়ির সাথে, মানে যদি আপনার অভ্যাস থাকে, একদমই যে জোর করে আপনাকে আমি পড়তে বলছি ব্যাপারটা তা না, আপনি একটা ডিসেন্ট ড্রেস পরে গেলেই হলো, শাড়ি, সুন্দর পোশাক, তার সাথে আপনি যদি একটু ম্যাচিং করে, মানে দেখতে অড লাগে না, কালার সিলেকশনের ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্ব আপনি দিবেন, সেরকম একটা হিজাব পরে গেলেন, সেটা যেতে পারেন। যে 3 জন ভাইবা বোর্ডে নারী রয়েছেন, মানে পিএসসির মেম্বার হিসেবে আর কি, এর বাইরে তো আরো অনেকেই থাকবেন, তারা কিন্তু 3 জনই হিজাব পরেন। জাস্ট এটা আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, ক্লু দিয়ে রাখলাম। ওকে, তো ড্রেস, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ঠিক করুন। আর হচ্ছে যে রিভাইজ কি ফ্যাক্টস আর রিল্যাক্স ইওর মাইন্ড ফর অ্যাকচুয়াল ডে। পরীক্ষার দিনের জন্য একদম আপনি একটু রিল্যাক্সে থাকুন, ঠিক আছে? তো ইন জেনারেল একটা পরামর্শ আমি দিয়ে আজকে আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে অবশ্যই আপনি ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম থরলি আপনি নেবেন, যখন পরীক্ষা হলে আপনি যাবেন, সকল কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়টি আপনি দেখবেন। কন্টেম্পোরারি টপিকস গুলো একবার পড়ে যাবেন। সিচুয়েশনাল কোশ্চেনস গুলো কেমনে উত্তর দিতে হয় সেটা আপনি দেখে যাবেন। বিহেভিয়ারাল কোশ্চেনস, হ্যাঁ, যখন আপনার আচরণগত বিষয় দেখা হবে, তো ফলে আপনি খুবই শান্ত থাকবেন, কনফিডেন্ট থাকবেন, সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর্টিকুলেট স্পিচ, ফোকাস অন হাউ ইউ স্পিক অ্যান্ড চুজ ইউর ওয়ার্ডস কেয়ারফুলি। আপনি অত্যন্ত কেয়ারফুলি শব্দ চয়ন করবেন, সুন্দর করে কথা বলবেন। অনেস্টি ম্যাটার্স, আমি বারবার বলছি যে ভাইবা বোর্ডে সৎ থাকবেন, চাপাবাজি করবেন না, চাপাবাজি ধরে ফেলবে। ড্রেস প্রফেশনালি, বুঝতেই পারছেন। ডকুমেন্ট চেক, আরো একবার বলছি, ডকুমেন্ট চেক দিয়ে যাবেন। গেট অ্যাডুকেট রেস্ট, পরীক্ষার আগের দিন খুব ভালো যেন ঘুম হয়। ঢাকার বাইরে থেকে যারা পরীক্ষা দিতে আসবেন, আগের দিন চলে আসবেন কষ্ট করে, ঢাকায় রাতে স্টে করবেন, ঘুমাবেন ভালো, হ্যাঁ। সারা রাত জার্নি করে এসে ভাইবা দিতে যাবেন না, চোখ লাল হয়ে থাকবে, নেশাখোর মনে হবে, এগুলো করবেন না। গেট অ্যাডুকেট রেস্ট, এবং এক্সাম ডে অবশ্যই সকালবেলা একদম ভোরের দিকে একটু উঠবেন, প্রার্থনা করবেন যার যার ধর্ম অনুযায়ী, পত্রিকায় চোখ বুলাবেন, বড় বড় ঘটনা ওদিন কি আছে সেটা দেখে যাবেন। ওই দিন যদি কোনো একটা দিবস থাকে, ইন্টারন্যাশনাল দিবস থাকে, সেই দিবসের প্রতিপাদ্য সহ, ওই দিবসের হিস্ট্রি সহ আপনি জেনে যাবেন। এই বিষয়গুলো আপনি একটু করবেন, এটা একদম শেষ দিকে সাজেশন। আর অবশ্যই যেটি করবেন না সেটি হচ্ছে এইটা, যিনি আপনার আগে ভাইবা দিয়ে বের হয়েছে তার কাছ থেকে প্রশ্নের উত্তর শোনার চেষ্টা করবেন না। অনেক কিছুই তাকে সে বলবে না, আপনাকে ভয় পাওয়ানোর জন্য অনেক কিছু বলবে,
এসবের মধ্য দিয়ে আপনি কিন্তু আরো নার্ভাস হয়ে যেতে পারেন। আপনি কনফিডেন্ট থাকুন যে আপনি পারবেন, আপনার সেই মেধা, আপনার সেই যোগ্যতা আছে। ঠিক এভাবে আপনি নিজেকে প্রস্তুত করুন। তো এই হলো আজকে আপনাদের সাথে আমার আলোচনা। আমি রিসেন্টের উপরে একটা ক্লাস এবং ডিপ্লোম্যাটিক টার্মস এর উপরে আরেকটি ক্লাস আপনাদের সাথে নেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর আমি তো ওপেন আছি কনফিডেন্সের শিক্ষার্থীদের জন্য। সবাই ভালো থাকবেন। আজকের এই দ্য বিসিএস ভাইবা ব্লুপ্রিন্ট হাউ টু এক্সেল এই বিষয়ে আমার দিক থেকে আলোচনা শেষ। ইনশাল্লাহ আগামী দিনে দেখা হবে। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া আশীর্বাদ রইল। আপনারা সফল হন, আপনাদের আগামীর জীবন অনেক সুন্দর হোক। শুভরাত্রি।